প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়েই। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে থাকবেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন গীতিকবি এবং সাংবাদিক রবিউল ইসলাম জীবন। কথা বলবো তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বেলা শেষের আয়োজনে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। প্রথমে তো কাজ নিয়ে গল্প করব এবং তারপরে আস্তে আস্তে বাকি গল্পগুলোতে যাব। কাজের প্রসঙ্গে যদি জানতে চাই যে প্রতি বছর এতগুলো গান রিলিজ পাচ্ছে এবং গত বছর যেটা আমরা বলছিলাম যে 30-40টা গান তো হবেই, এবং এবছরের শুরুতেই কতগুলো গান হবে? গান তো আসলে বিভিন্ন সময় লেখা হয়, কখনো নিজের মতো করে লিখতে থাকি, কখনো হচ্ছে শিল্পীরা বলেন যে লেখার জন্য, কখনো হচ্ছে সুরকাররা বলেন, কখনো হচ্ছে আয়োজকরা বলেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে হইতে থাকে। তো এই বছর আসলে এখন পর্যন্ত আমার লেখা মানে বছরের প্রথম 3.5 মাসে প্রায় 15টির মতো গান বেরিয়ে গেছে। এখন বাকি বছর তো পড়েই আছে। এইটা আসলে হয়ে গেছে কি, কাজগুলো বিভিন্ন সময় করা ছিল, এর মধ্যে কিছু গান ছিল হুট করেই হয়েছে, আচ্ছা, একদম হঠাৎ করেই হয়েছে, আর কিছু ছিল জাগের করা। তো এর মধ্যে 15টা গানের মধ্যে 4টা হচ্ছে ইমরানের গাওয়া, 4টা গানের একটা হচ্ছে তোর নামের ইচ্ছেরা, যেটা শেষ বেরিয়েছে গানছিল থেকে। এই গানটার স্পেশালি হচ্ছে গানটার ভিডিওটা হচ্ছে লাদাখে, ভারতের, আর হচ্ছে কলকাতার একজন নায়িকা এই গানটার ভিডিওতে ইমরানের সাথে অভিনয় করেছেন, দর্শনা ভৌমিক নাম। তানিম রহমান অংশুর গানটার ডিরেকশন দিয়েছিলেন, এটা গানছিল থেকে এসেছে। তো ইমরানের আরও যে 3টা গান ছিল, একটা ছিল হচ্ছে মেঘেরি খামে, এটা ধ্রুব মিউজিক স্টেশন থেকে এসেছিল, ইমরান এবং আনিসার গাওয়া। তারপরে একটা গান ছিল কিছু কথা, এটা ছিল সঙ্গীতা থেকে, এটা ভিডিও আকারে ছিল, এটা আসছিল ইমরান এবং বৃষ্টির গাওয়া। আরেকটা গান ছিল ওইটা ইমরান এবং আনিসা, এটা হচ্ছে লেজার ভিশন থেকে এসেছিল, লিরিক্যাল ভিডিওতে ছিল। ভিউজ দিয়ে যেটা আমরা জাজ করছি, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় এরকম নির্দিষ্ট গানের জন্য, নির্দিষ্ট সিঙ্গারের জন্য যে গানটা হিট করছে, এই ব্যাপারটা আসলে কি করে কাজ করে? আসলে ইমরানের তো 2008 থেকে ওর সাথে আমার পরিচয়। তো ইমরানের প্রথম অ্যালবামেই আমার লেখা 4টা গান ছিল। তো ইমরানের প্রত্যেকটা অ্যালবাম যেগুলো সলো বেরিয়েছে আমার লেখা, বেশিরভাগ গানই ছিল আমার লেখা, এবং ওর টোটাল লাইফে যা গান গেয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গানই আমার লেখা। তো আমাদের কাজ করতে করতে দুজনের মধ্যে একটা বোঝাবুঝিটা খুব ভালো, ওই জায়গা থেকে আমাদের গান, আমরা অডিওটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই, অডিওটা আল্লাহর রহমতে ভালো হয়, সেই কারণে হয়তো মানুষ পছন্দ করে। আর সেটার সাথে এখন হচ্ছে ভিডিওটা এখন অ্যাড হয়েছে সাথে। তো ভিডিওটা আসলে সময়ের দাবি, মানুষ ভিডিওটা গানের সাথে দেখতে চায়, গানটাকে শোনার সাথে দেখতেও চায়। আর ইমরানের যেটা হচ্ছে স্পেশালিটি, ইমরান হচ্ছে আসলে অডিওটার সাথে ভিডিওটা অন্য 8-10 জন শিল্পীর চেয়ে একটু বেশি মনোযোগ দেয় এদিকে, আর তার সবকিছু মিলায় আর কি তার গানগুলো মানুষের কাছে বেশি পৌঁছায়। গত বছরে এতগুলো গান বের হয়েছে এবং এবছরের শুরুতেই এতগুলো গান, একটা গানের স্থায়িত্বকালের কথা যদি এই সময়ের প্রসঙ্গে যদি জানতে চাই বা সময়ের প্রেক্ষাপটে যদি জানতে চাই, প্রতি বছরই এত এত গান বের হচ্ছে, কিন্তু সেই গানগুলো আসলে দর্শকের কাছে পৌঁছেও যাচ্ছে, কিন্তু স্থায়িত্বকালটা আসলে কেমন ভাবে থাকছে, এটা আপনার কি মনে হয়? আচ্ছা, এখানে অনেকেই বলেন যারা হচ্ছে সিনিয়র বা আগের যারা কাজ করেছেন, তো ওনারা অনেক সময় বলেন যে এখনকার গানের স্থায়িত্ব কম বা স্থায়িত্ব নেই, এরকম। দেখেন, এখানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম, এখনকার একটা গান হিট করা বা মানুষের কাছে পৌঁছানো অনেক কঠিন। এখন অনেক মাধ্যম, আগে যেমন হয়তো যে আপনার একটা গান শুধুমাত্র একটা মাধ্যম বিটিভিতে আপনার একটা গান প্লে হইলেই আপনি এটা শুনতে বাধ্য, কারণ আপনার কাছে গান মানে বিনোদনের আর কোনো মাধ্যম নয়। আপনি যখন টিভিতে বিটিভি দেখতেছেন বা হচ্ছে বাংলাদেশ বেতারে গানটা শুনছেন, এই দুইটাই মাধ্যম। কিন্তু তো ওখানে আপনার একটা গান একবার শুনলে কিন্তু আপনি মাথায় আপনার ঢুকে যেত, আপনার মুখস্থ হয়ে যেত, কারণ বারবার গানটা আপনি শুনছেন, আর কোনো মাধ্যম কিন্তু নাই। সেই গানটার কোয়ালিটি যেমন হোক, হয়তো অনেক ভালো, হয়তো কোয়ালিটি কম, কিন্তু গানটা কিন্তু আপনার কাছে চলে যেত। এখন যেটা হচ্ছে, আপনি দেখেন প্রায় 30টা টিভি চ্যানেল, প্রায় 30টা FM, এখন যেরকম মানুষের হাতে হাতে মোবাইল, গান শোনার অপশনটা একদম ইজি হয়ে গেছে, ঠিক তদ্রূপ গান শোনার তার চয়েসটাও কিন্তু অনেক বেশি অপশন সে পাচ্ছে, সে যে কোনো কিছু সে শুনতে পারে, তার ভালো লাগছে না, সে কিন্তু এটা সরাই ফেলতেছে, আরেকটাতে চলে যাচ্ছে। তো আমি বলবো যে এটা কঠিন আছে আসলে ব্যাপারটা, যে এবং সেক্ষেত্রে কি মানে একটা ভালো গান সেটাও হারিয়ে যাওয়ার কিন্তু চান্স আছে। হ্যাঁ, একটা ভালো গানও হারিয়ে যাওয়ার চান্স আছে। আপনি দেখবেন রিসেন্টলি যেটা হয় ইউটিউবে আসলে তো বেসিক্যালি ভিডিওটা এখানে মেইন, অডিও থেকে মানুষ ভিডিওটা দেখতে চায়, একই সাথে দেখতে চায়। যেটা হয়, আমি রিসেন্টলি যেটা দেখেছি, অনেক সুন্দর সুন্দর গান, অনেক সুন্দর গান, আমি একদম আমার নিজের জাজমেন্ট থেকে বলছি, অনেক ক্লাসিক গান, কিন্তু সেগুলো হয়তো ভিউ নাই, কারণ হচ্ছে মানুষ হয়তো এই গানটা শুনছে কিন্তু তার কাছে অত ভালো লাগতেছে না। রিসেন্টলি আমি একটা দুটো গান দেখেছি যে হয়তো কথাটা একরকম, কিন্তু আমি এটাকে এমনভাবে উচ্চারণটা এমনভাবে করছি, সেটা আরেকটা মিনিং, ডাবল মিনিং করতেছে। তো এইটাও এক ধরনের ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু আমি এটা অবশ্যই বলবো যে দিন শেষে যদি আপনার অডিওটা যদি ভালো হয়, গানটা যদি সত্যিকারের গানটা ভালো হয়,
সেটা কম মানুষ শুনুক, কিন্তু সেটা মানুষের হৃদয়ে গেঁথে থাকে। আর ভিউর ব্যাপার যেটা, সেটা হচ্ছে চোখ দিয়ে সে দেখলো, চোখ থেকে আবার হারাই গেল। আর অডিওটা ভালো হলে সেটা সে মন দিয়ে অনুভব করে এবং মনের মধ্যে সেটা গেঁথে থাকে। আপনি যখন এই একটা গান নিয়ে কাজ করছেন, দীর্ঘ একটা সময় পরিকল্পনা করে গানটি লিখছেন, আপনার মাথায় কি এটা কাজ করে যে গানটি কতটুকু কতদিন পৌঁছাবে দর্শকের কাছে বা কতটুকু স্থায়িত্ব থাকবে? আচ্ছা, এখানে আসলে স্থায়িত্বটার যে ব্যাপারটা সেটা হচ্ছে মানে আপনার অভিমতটা। আমার অভিমত যেটা হচ্ছে, যেমন দেখেন আপনি এখন যে গানটা শুনতেছেন, যার গানই হোক, সেটা যেই কারো গান হইতে পারে। আপনি এখন যার গানটা শুনছেন, যে গানটা আপনার জীবনের ব্যক্তিগত ইমোশনের সাথে বা আপনার মিলে যাবে, আমি রিলেট খুব করতে পারবো, আপনার সাথে খুব ভালোভাবে যেটা মিলে যাবে, বা আপনার এমন পরিস্থিতি লাইফে আসবে যেখান থেকে এই গানটাকে আপনাকে কানেক্ট করাবে, তো সেটা আপনি ভুলবেন না। সেটা যার গানই হোক, সেটা 15 বছর 20 বছর পরে কিন্তু আপনি আবার ওটাকে রিকানেক্ট করবেন। তো আমার কাছে মনে হয় এখনকার একটা গানকে আপনি এখনই এটাকে এভাবে জাজ করতে পারবেন না। এখন যে অডিয়েন্স যে গান শুনছে, সেই কিন্তু এই গানটাকে সে মনে রাখবে 20 বছর পরে, 30 বছর পরে। আমার কাছে মনে হয় যে গানটা বেঁচে থাকে হচ্ছে এক একটা শ্রোতার কাছে এক একটা গান প্রিয়। এমন গান আছে যে হয়তো মাত্র 5000 মানুষ পছন্দ করে, এমন গান আছে হয়তো 5 কোটি মানুষ পছন্দ করে। তো এটাকে আসলে এইভাবে ঠিক মানে বলা যায় না। আমার কাছে যেটা মনে হয় আর কি, এক একজনের কাছে এক একটা বেঁচে থাকে, এটা সে তার মতো করে সেটাকে একটা সময় রিকল করবে। শ্রোতাও কিন্তু টাইপ থাকে এক রকম। এই সমসাময়িক প্রসঙ্গে আবারও ফিরবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথির কাছে। আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। কথা বলছিলাম গীতিকবি এবং সাংবাদিক রবিউল ইসলাম জীবনের সাথে। চলে যাচ্ছি আবারও তার কাছে। যে বিষয়ে জানতে চাচ্ছি, যে নতুন অনেকগুলো প্রজেক্ট নিয়ে আপনি কাজ করছেন, যেটা বলছিলেন যে তামিম মৃধার সাথে একটা কাজ হচ্ছে, যেটা নিয়ে অনেক পোস্ট দেখতে পাচ্ছি আমরা যোগাযোগ মাধ্যমে। সেটা নিয়ে একটু শুনতে চাচ্ছি, যে অনেক দিন ধরে নাকি পরিকল্পনা করেছিলেন। তামিমের সাথে আমার পরিচয় অনেক আগে। তো আমরা 2014 সালে আমরা দুজন মানে প্ল্যান করছিলাম যে ওর গান করব। তখন কিন্তু জাস্ট হচ্ছে এসএ টিভি থেকে বাংলাদেশ আইডলে সে ছিল, সেরা 10 জনের মধ্যে সে ছিল। ও এরপর থেকে আমরা প্ল্যান করি আর কি, পরপর যে আমরা একসাথে কাজ করব। ওর বাসায় আমরা মিটিং করেছি, তাহসান ভাইয়ের সাথে আমরা বসেছি, প্রীতমের বাসায় গিয়েছি, ইমরানের সাথে কথা বলেছি, প্রত্যেকজনের সাথে অনেকের সাথে আমরা আলাপ করেছি যে ওর গান করব। একটা গান নিয়েই আলাপ হয়েছিল, হ্যাঁ, মানে আমরা গান করব আর কি। তো এরপরে যেটা হয় যে তামিম যাদের সাথে কথা হয়েছিল ওনারাও ব্যস্ত হয়ে যায়। তামিমের হচ্ছে যে ইউটিউব নিয়ে সে কাজ শুরু করে। তো সে হচ্ছে গানের থেকে সে ইউটিউব বা অভিনয়ের দিকে সে ঝুঁকে যায়। তারপর যার কারণে হচ্ছে কাজটা আমাদের হয়ে ওঠে নাই। তো আমার মনে আছে যে আমি তখন তামিমের জন্য একটা গান লিখেছিলাম, কেউ না জানুক। তো যে গানটা হচ্ছে তামিমের জন্য তাহসান ভাইকে দিয়েছিলাম সুর করার জন্য। আচ্ছা। তো তামিমও ব্যস্ত, তাহসান ভাই ব্যস্ত, সেটা হয় না। পরে সেই গানটাই তামিমের যেহেতু আর হচ্ছে না, গানটা অনেক মানে পড়ে আছে গানটা, তো সেটা আমি ইমরানকে দিয়েছি শুরু করতে। ইমরানের সুরের পরে সেটা তাহসান ভাই গায় এবং সেই গানটা বেশ জনপ্রিয়তা লাভ করে। এটা হচ্ছে ইউটিউবে তাহসান ভাইয়ের গাওয়া প্রথম গান, যেটা 1 কোটি ভিউ হয়। সামনে সেটা 2 কোটি ভিউ হবে কিছুদিনের মধ্যে হয়তো। তো এটা ছিল কপাল, গানটা এখান থেকে এখানে চলে আসছে। কিন্তু তামিমের সাথে কাজ হয় নাই, ওই একটা আফসোস আমার ছিল। এটা হচ্ছে রুশো ভাই ওনার একটা নাটকে, মোস্তফা কামাল রাজ ভাইয়ের মাধ্যমে ওনার একটা নাটকে আর কি এখন যে গানটা আমাদের হচ্ছে, নাভেদ হচ্ছে গানটার সুর এবং সঙ্গীত করেছে। তো এটা নাভেদ, এটা যখন আমরা শুনছি যে গানটা তামিমকে দিয়ে গাওয়ানো হচ্ছে, তো তামিমও আমাকে ফোন দিল, আমি ওকে ফোন দিলাম, যে আমরা আসলে দুজনে অনেক খুশি যে আসলে অবশেষে আমাদের কোনো না কোনো মাধ্যমে আমাদের একটা গান হচ্ছে। তো এটা আসলে ভালো লাগার বিষয়। তো সেটা ফেসবুকে পোস্ট করার পরে তামিম করেছিল, আমিও করেছিলাম, সেখান থেকে আর কি অনলাইনে অনেকে এটা মানে নিউজ আকারে করছে। এখনই কিন্তু অনেক রেসপন্স পেয়ে যাচ্ছেন গানটির আগে। হ্যাঁ, গানটাও খুব সুন্দর করেছে আর কি, খুব ভালো একটা গান হয়েছে। তো আমরা খুবই গানটা নিয়ে খুব আশাবাদী। গানটা আমরা কবে পেতে পারি? গানটা হচ্ছে বৈশাখে এটা নাটকে থাকবে। তো এরপর হচ্ছে আলাদাভাবে হয়তো ভিডিওটা আবার ছাড়া হবে আর কি। আর এই যে নাটকের গানের প্রসঙ্গে যেটা কথা হচ্ছিল, যে এখন তো নাটকের জন্যই আলাদা করে গান তৈরি করা হচ্ছে এবং সেই গানগুলো কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়ে যায়। আগে তো এরকম ব্যাপারটা আসলে দেখা যেত না। এই ব্যাপারটা আসলে আপনার কাছে কি মনে হয়? আগেও ছিল। তো আগে ছিল শুধুমাত্র অডিওটাই তো মানুষ শুনতো। তো আগে তার গানটাই মানুষ টিভিতে বারবার শুনতো, কিন্তু সেটা তখন তার ইউটিউবও ছিল না, বা ইউটিউবে বা আলাদা করে গানটা প্রকাশ করার কোনো ব্যাপার ছিল না। এখন যেটা হচ্ছে, এখন যেহেতু মিউজিক ভিডিওর একটা মানে একটা সময় চলে আসছে, বা ভিডিওর একটা সময় আসছে, অনেকেই তো একটা গান করে ভিডিও করে ছাড়ে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই গানটার জন্য কিন্তু 2 লাখ 3 লাখ 1 লাখ টাকা মানে আলাদা একটা খরচ হয়। কিন্তু যখন একটা নাটকে একটা গান দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এর জন্য আলাদা ভিডিও মেক করতে হচ্ছে না, যেহেতু নাটকে ঢুকে যাচ্ছে, জাস্ট একটা অডিও হলেই হয়। তো ওই জায়গা থেকে
এই ট্রেন্ডটা চালু হয়েছে যে নাটকে একটা গান দেওয়া, এবং হচ্ছে নাটকে গান বেস করে অনেক নাটক বানানো হয়, যে এই নাটকে আমরা 2টা গান রাখতে পারবো, সেটাকে আবার আলাদা করে ভিডিও করে সেটা আবার ইউটিউবে ছাড়া হচ্ছে। তো এই কারণে আর কি এটার দিকে একটা মনোযোগ বেড়েছে। যেমন আমার একটা গান আছে দেয়ালে দেয়ালে মিনারে গাওয়া, তো ওইটা হচ্ছে এটা কিন্তু একটা নাটকে এই গানটা ব্যবহার করা হয়েছিল। পরে কিন্তু ওখান থেকে সিয়াম এবং অগ্নিলা ছিল, গানটা কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে যায়। তো এইবারও আমার এই বৈশাখে তামিমের গানটা ছাড়া আরো 2টা গান আসছে নাটকে। এর মধ্যে একটা হচ্ছে শাওন গানওয়ালা গিয়েছেন, আর হচ্ছে ফাহাদ নামে একজন গিয়েছেন। 3টাই হচ্ছে নাবেদের সুরসঙ্গীত। অবশ্যই কি রোমান্টিক টাইপের সং, একটা স্যাড সং টাইপের ফাহাদ যেটা করছে, আর ওটা হচ্ছে মোস্তফা কামাল রাজবাইয়ের একটা নাটকে থাকবে। আর হচ্ছে বিশাল নামে একজন একটা নাটক, সেটাতে থাকবে হচ্ছে শাওন গানওয়ালার গানটা। এর বাইরে বৈশাখে আমার আরো 4টার মতো গান থাকবে। আচ্ছা, সেটা প্রসঙ্গে একটু শুনি ছোট্ট করে। একটা গান হচ্ছে মাহাতিম সাকিবের, তো মাহাতিম সাকিবের সাথে এই বছর আমার প্রথম গান বের হয়, গানটা শিরোনাম ছিল যদি। এবং আমি বলবো যে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট, আমার পছন্দের গান যদি, যেটা ছিল নাজির মাহমুদ ভাইয়ের সুর, মুশফিক লিটুর হচ্ছে সঙ্গীতায়োজনে। গানটার রসগোল্লার ইউটিউব চ্যানেলে ছাড়া হয়, এবং হচ্ছে ওই গানটার পরে গানটার জন্য সত্য কথা আমি অনেক কাজ করি। এই বছর আমার 15টার মতো গান বেরিয়েছে, কিন্তু আমি বলবো যে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছিলাম এই গানটার জন্য, অনেক বেশি। যেখানে গেছি সবাই খুব পছন্দ করছে। তো ওই ধারাবাহিকতা থেকে আমরা এবার একই টিম আমরা একটা গান যেটা করেছি, একলা হলেই বুঝতে পারি। আচ্ছা, এটা সিডি চয়েস থেকে আসবে, সোহেল ভাই গানটা প্রডিউস করেছেন। আর এর বাইরে সিডি চয়েস থেকে ইমন খানের একটা গান আসবে, আর 2টা গান আসবে। একটা হচ্ছে নতুন শিল্পী, একজন হচ্ছে রাজশ্রী, ওনার গানটা ওনার নিজের ইউটিউব চ্যানেল থেকে আসবে, এটা সুর সঙ্গীত করেছেন হচ্ছে সাব্বির ভাই, সাব্বির জামান। আর আরেকটা গান আসবে হচ্ছে মাটি নাম, এই গানটার নাম হচ্ছে অন্তরাত্মা, অন্তরাত্মা। আর এটা হচ্ছে অপু ক্লোজ আপ ওয়ানের, ওর হচ্ছে সুর সঙ্গীত করেছে। এই ফাঁকে হয়তো আর 1-2টা গান হয়তো চলে আসবে। আমি যে নামগুলো শুনছিলাম আমার নিজের কাছে মনে হচ্ছিল যে এত কাজ আপনার কিভাবে মনে থাকছে এবং কোনটা কোনটা রিলিজ হচ্ছে। আজকে এখন মানে মনে রাখা কঠিন আছে, কারণ কাজ বেশি। আরো কাজ সম্পর্কে জানবো, তবে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে আবারও ছোট্ট আরেকটা বিরতি। ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন গীতিকবি এবং সাংবাদিক রবিউল ইসলাম জীবন। কথা বলছিলাম তার সাথে, আবারও চলে যাচ্ছি তার সাথে আলাপচারিতায়। যে এই নতুন নতুন কাজগুলো সম্পর্কে শুনছিলাম, এবং সামনে বিশ্বকাপের একটা গানের কথা আমি শুনছিলাম, আচ্ছা হ্যাঁ, ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে, তো সেটা নিয়ে একটা গান তানিম নামে একজন, ওর জন্য নতুন শিল্পী, ওর জন্য লেখা হয়েছে, ও সুর করছে। তো আমি আসলে বিশ্বকাপ আসলে আমি নিজে খুবই ক্রিকেট পাগল মানুষ, খেলা খুব পছন্দ করি, মোটামুটি মাঠে যাইও দেখার চেষ্টা করি। এবং হচ্ছে আপনার 17তে শ্রীলঙ্কা গিয়েছিলাম বাংলাদেশে খেলা দেখতে, 18তে এশিয়া কাপ দেখতে গিয়েছিলাম। এবং এবার যদি কপালে থাকে ভিসা পাই তাহলে ইংল্যান্ডে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, হয়তো 2-1টা ম্যাচ দেখতে যাবো যদি সুযোগ পাই আর কি। তো ক্রিকেটের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, ক্রিকেটার হব, হইতে পারি না। এখন খেলা দেখি, লেখা গান লিখে হয়তো ক্রিকেটকে উৎসাহ দেয়। ক্রিকেট নিয়ে প্রায় 20টার কাছাকাছি গান আমি এ পর্যন্ত লিখেছি। এর মধ্যে প্রথম ছিল যে 2011 বিশ্বকাপে যে লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। এরপরে ছিল জয় হবে হবে একটা গান ছিল, কোটি প্রাণের আশা একটা গান ছিল, প্লে ফর দ্য গেম, তারপরে চলে এসো, ক্রিকেট নিয়ে এই গানগুলো ছিল। ইভেন মাশরাফি ভাইকে নিয়ে একটা গান করেছিলাম, মাশরাফি যখন টি-20 থেকে অবসর নেন, মাশরাফি নামে। এরপর সাকিব আল হাসানকে নিয়ে একটা গান করেছিলাম, অপরাজেয়। তো ওই মানে ওই ধারাবাহিকতা থাকে মোটামুটি। তো এখন বিশ্বকাপ, এবারে কি চিন্তা করছেন? এবার ওই যে বললাম যে তানিম নামে যে ছেলেটা, ওর জন্য একটা গান করেছি। এর বাইরে হয়তো আরেকটা গান কাছাকাছি আরেকটা নতুন ছেলে ওরা নক করেছে যে একটা গান করতে চাই বিশ্বকাপ উপলক্ষে কাছাকাছি সময়। তো ইচ্ছা আছে আর কি, আসলে এটা আমার কাছে মনে হয় আর কি, নতুনরা আসছে, কাজ করছে, দেশকে ভালোবাসছে। তো ক্রিকেট নিয়ে গানগুলো আসলে দেশের প্রতি একটা ভালোবাসা, এবং হচ্ছে সবাইকে একটা উৎসাহিত করা। তো আমার মনে হয় যে আমাদের লেখার মাধ্যমে, গানের মাধ্যমে যদি একজনে যদি উৎসাহিত হয়, ভালো লাগে, আমার মনে হয় এটাই খুবই পজিটিভ সাইন। অবশ্যই। আর নতুনদের নিয়ে আপনি অনেক কাজ করেছেন এবং এখনো করছেন, এই প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি যে নতুন প্রজন্মের সাথে কাজ করা। আমি মনে করি আমি নিজে তো নতুন এখনো, অবশ্যই। আর যেটা হচ্ছে যে নতুনদের অনেক স্ট্রাগল থাকে, অনেক ফাইট থাকে, যেটা আমি দেখেছি। নতুনদেরকে আসলে নরমালি কি হয়, মিডিয়াতে যেটা হয়
একটা কথা বলে যে তেলের মাথায় তেল দেয়, জি। মানে সব আপনি টিভি চ্যানেল বলেন, পত্রিকা বলেন, সবাই কিন্তু যারা নতুন ওদেরকে কিন্তু সবাই কেউ সাপোর্ট দিতে চায় না, সবাই কিন্তু সুযোগটাও ultimately দিতে চায় না। যে তারকা হয় তাকে নিয়ে সবাই মাতামাতি হ্যাঁ। করে। আপনি দেখেন আজকে কারো একটা গান হিট হোক, ভাইরাল হোক, তাকে নিয়ে সবাই টানবে। জি। কারো অন্য কোনো কাজ যদি সামনে চলে আসে সবাই তাকে টানবে। তো নতুনদেরকে আসলে ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমার লেখায় বা আমার কাজের মাধ্যমে যদি নতুন কেউ যদি প্রমোট হয় বা নতুন কেউ যদি সামনে আসতে পারে, সেটাই হচ্ছে আমার জন্য ভালো লাগা, সত্যিকারের ভালো লাগা। জি। কারণ আমি যদি একদম বিখ্যাত কোনো শিল্পীর জন্য লিখি, তো সেটা তার কারণে, তার নামের কারণে হয়তো অনেক ক্ষেত্রে দেখে সেটা একটু মানুষ শুনে ফেলবে, মানুষের কাছে চলে যাবে। হ্যাঁ। আর যদি নতুন কারোর জন্য লিখি, তো ওইটার জন্য একটা এক ধরনের চ্যালেঞ্জ থাকে। তো সেই চ্যালেঞ্জটা আমি নেই, এবং আমার বেশিরভাগ গানই একদমই বেশিরভাগ ক্ষেত্রে যে নতুন শিল্পীদের জন্য, নতুনদের জন্য। তো আমার কাছে মনে হয় যে নতুন এই কথাটার মধ্যেই কিন্তু এক ধরনের একটা আনন্দ আছে, সুন্দর আছে। সত্যি। তো সেটাকে আমি উপভোগ করি, চেষ্টা করি আর কি। বাহ, চমৎকার, শুনে অনেক ভালো লাগলো। এবার যদি সাংবাদিকতার পেশায় যদি একটু আসতে চাই, দীর্ঘ সময় এই পেশায় আছেন, এখন আসলে এই পেশা নিয়ে আপনার কি ভাবনা বা আপনার কাজটা নিয়ে আপনার কি ভাবনা? আচ্ছা, দীর্ঘ সময় আপনি এমনভাবে বললেন মনে হয় অনেক বছর। 10 বছর কিন্তু কম সময় না। না, আসলে চোখের পলকে চলে গেছে। আমি কালাকণ্ঠে কাজ করছি সাব এডিটর হিসেবে, 10 বছর চলছে। আর এর আগে আমি সমকালীন জাস্ট আমি টুকটাক লিখতাম। আচ্ছা। তো এখানে আমার জব হিসেবে কাজ করছি। তো আমার কাছে আমার হচ্ছে লেখালেখি, গান লিখি বা মানে পত্রিকায় লিখি বা ফেসবুকে একটা পোস্ট লিখি, সবই হচ্ছে লেখালেখির কাজ। আচ্ছা। তো সবগুলো একটাকে কানেক্ট করে, তো সবকিছু মিলে এনজয় করছি, কাজ করছি। জানি না সামনে কি হবে, বাট এখন পর্যন্ত ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। অবশ্যই। আর লেখালেখির যে অনুপ্রেরণার কথা যদি জানতে চাই, এটার পেছনে আপনি কোন গল্পটা বলতে পারবেন? আসলে লেখালেখির অনুপ্রেরণা যদি বলি, আমি মনে করি আমার অনুপ্রেরণা হচ্ছে আমার আশপাশ এবং পরিবেশ। আচ্ছা। আমি আমার মানুষকে দেখি, যেমন আজকে যেটা হলো যে নুসরাত মেয়েটা ফেনীর, জি। ও যেমন হচ্ছে মারা গেল, মারা গেছে। ওর মৃত্যুটা আমাকে এক ধরনের কষ্ট দিয়েছে। তো আমিও যেমন হচ্ছে ওকে নিয়ে একটা লেখা লিখেছি, এটা হচ্ছে কবিতাও বলা যায়, ছড়াও বলা যায়, কিন্তু গান না, আবার সুর করলে এটা গানও হয়ে যাবে। জি। তো যেটা হচ্ছে যে এই যে একটা লেখা, আমার কাছে মনে হচ্ছে আমার কাছে আমি যেটা লিখেছি, ফিল করেছি, এটা আমার ভিতর থেকে চলে আসছে, যে ওকে নিয়ে একটা লেখা। তো এরকম আর কি, লেখা অনেক সময় চলে আসে, আশপাশ দেখে চলে আসে। কখনো কখনো হয় যে কোনো একটা থিম নিয়ে আমাদেরকে লিখতে হয়, বা কেউ বলে, তখন সেটাই অনুপ্রেরণা থাকে যে এই টার্গেট এইভাবে লিখতে হবে। বা হচ্ছে সামাজিক কিছু বিষয় থাকে, সেগুলো নিয়ে লিখি। কখনো যেমন এসিড সার্ভাইভারদের নিয়ে লিখেছি, তারপরে সাভারে রানা প্লাজা যে মারা গেছিল শাহিনা, তাকে নিয়ে লিখেছি। এরকম আরো বিভিন্ন পোশাক শ্রমিকদের নিয়ে লিখেছি। তো বিভিন্ন বিষয় নিয়ে লিখি। আমার মনে হয় যে এগুলো সমসাময়িক যে বিষয়গুলো প্রত্যেকটা হচ্ছে। জিনিসই এক একটা টপিক, এক একটা বিষয়, এক একটা অনুপ্রেরণা। এমন কোনো গল্প আছে বা এমন কোনো বিষয়বস্তু এখনো বাকি আছে যেটা নিয়ে আপনি লিখতে চান ফিউচারে? আসলে আমার খুব ইচ্ছা, যেমন হচ্ছে মা এবং বাবা, মাকে নিয়ে আমার একটা গান এই সামনে মা দিবসে হয়তো আসবে। আর আচ্ছা। বাবাকে নিয়ে আমি চেষ্টা করেছি, কিন্তু আমার মন মতো কিছু, আমার বাবা মারা গেছে আমার বয়স যখন মাত্র 4 বছর, আচ্ছা। খুব ছোটবেলায়, স্ট্রাগল। তো আমার খুব ইচ্ছা যে আমার লেখা মাকে নিয়ে, বাবাকে নিয়ে, যেমন বাংলাদেশ নিয়ে আমার গান মানুষ খুব শুনেছে, তো এখন আমার খুব স্বপ্ন যে মাকে নিয়ে লেখা বা বাবাকে নিয়ে লেখা একটা গান মানুষের হৃদয়ে গাঁথবে, মানে মানুষ যেটা শুনে মানুষের একদম মনে এসে লেগে থাকবে, এরকম একটা কিছু আমি লিখতে চাই, যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দেয়। অবশ্যই। আর এই যে অনুপ্রেরণার কথা বলছিলাম, পরিবার থেকে এখন কেমন অনুপ্রেরণা পাওয়া যায়, যেহেতু এত ব্যস্ত থাকেন কাজ নিয়ে, নতুন নতুন কাজ প্রতিনিয়তই বের হচ্ছে, আসলে কেমন আপনার অ্যাপ্রিশিয়েট যে করছে কোনো সবাই? কাজে আপনার ফ্যামিলির যদি সাপোর্ট না থাকে, সেখানে আপনার জন্য টাফ। আমার ফ্যামিলির ফুল সাপোর্ট আছে, এবং আমি সেটা জন্যই আমার মনে হয় শক্তি পাই। বাহ, চমৎকার, অনেক ভালো লাগলো ভাইয়া। নতুন নতুন কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। গল্প করতে করতে অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবার নতুন বছর ভালো যাক। থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং এসএ টিভির পর্দায় চোখ রাখবেন।